দেখুন, এবার যে অংশটার আলোচনায় আসবো সেই বিষয়টা, সেই নামটা জিবি সিনড্রোম খুব বেশি মানুষের কাছে নিঃসন্দেহে পরিচিত হয়নি। তার কারণ এটা নিয়ে আতঙ্ক মোটামুটি এই সপ্তাহে শুরু হয়েছে, কিন্তু সত্যি সত্যি আতঙ্কের কোনো প্রয়োজন বা কারণ আছে কি? এটা কি হঠাৎ করে একটা রোগ যার প্রাদুর্ভাব, যে নামটা শোনা যাচ্ছে সেই রকম? আমরা দুজন বিশেষজ্ঞকে স্টুডিওতে হাজির করেছি, যাদের একজনের হাসপাতালে 5 জন এই রোগে যারা আক্রান্ত ভর্তি আছেন, আর একজনের 4 জন। তাদের কাছে একেবারে সরাসরি এই রোগটাকে নিয়ে আমরা জানতে চাইব। কিন্তু তার আগে এই গত এক সপ্তাহের মধ্যে কোথায় কোথায় এই রোগটা শোনা গেল এবং কেন শঙ্কিত হয়ে পড়লেন মানুষ হঠাৎ করে, মৃত্যুহারের কত, এই গোটা বিষয়টা একটা ছোট্ট প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো। তারপর জানার চেষ্টা করব যে এই রোগ নিয়ে আদৌ আশঙ্কিত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কি। দেখুন, নতুন আতঙ্কের নাম গিয়ান ব্যারে। পরপর মৃত্যু, নতুন উদ্বেগ, স্নায়ুর এক বিরল রোগ। আমডাঙ্গার পর এবার জগদ্দল। এনআরএস মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের পর এবার গিয়ান ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত আরও এক কিশোরের মৃত্যু হল বিসি রায় শিশু হাসপাতালে। সূত্রের খবর, গত 26শে জানুয়ারি তার মৃত্যু হয়। নাম দেবকুমার সাউ, বয়স 10 বছর, বাড়ি উত্তর 24 পরগনার জগদ্দলে। 7 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর। প্রথমে শরীরের নিম্নাঙ্গ অসাড় হয়ে যায়, তারপর অসাড়তা বাড়তে থাকে, একসময় ফুসফুসও অসাড় হয়ে পড়েছিল, তাই ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমে তাকে দেওয়া হয়। তারপর 26শে জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য ভবনকে রিপোর্ট পাঠানো হয়েছে। এখন তাহলে আপনাদের হাসপাতালে দুটো আছে, দুজন ভর্তি আছে। আর 26শে জানুয়ারি যে মারা গেছে সে কোথায় বাড়িটা? জগদ্দল যক্ষিস উত্তর 24 কতদিন ভর্তি ছিল? ওই অল্প দিনই ভর্তি ছিল, কয়েকদিনের মধ্যেই মারা গেল, 5-7 দিনের মধ্যে। আচ্ছা, খারাপ অবস্থা এসছে, 10 বছর। 10 বছর। তার বাড়ি জগদ্দল। আর এখন যে ভর্তি আছে সাদিয়া পারভিনের বয়স 1 বছর 6 মাস। এ ভর্তি আছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গিয়ান ব্যারে রোগে আক্রান্ত হয়ে আরও 2 জন বিসি রায় হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মাসেলের যেটা ধরুন নিঃশ্বাসের জন্য যে সমস্ত মাসেলগুলো থাকে সেগুলো যখন উইক হয়ে যায় তখন তাদের ভেন্টিলেশনে দিতে হয়। তারা নিজে নিজে নিঃশ্বাস নিতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তো এই ভেন্টিলেশন রিলেটেড কিছু কমপ্লিকেশনস হয়। অন্যদিকে কলকাতা মেডিকেলে ভর্তি এক বালক, পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি 4 আক্রান্ত শিশু। তাদের মধ্যে 2 জন ভর্তি হয়েছে এদিন। এই মুহূর্তে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে 4টি শিশু চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে যাদের অবস্থা একটু গুরুতর তাদেরকে ভর্তি করা হয়েছে পিআইসিইউতে, আর বাকিদের সাধারণ ওয়ার্ডে রেখেই চিকিৎসা চালানো হচ্ছে। প্রথমে ওর পাটা ব্যথা করে, মোটটা প্রথমে ধরে যায়, ধীরে ধীরে এখানে আনার পরে পুরো 24 ঘন্টার মধ্যে অল বডি প্যারালাইজ হয়ে যায়। ভেন্টিলেশনে রাখা হয়েছে 24 ঘন্টা ধরে। খেলতে গিয়ে খেলতে পা অটোমেটিক পায়ে জড়িয়ে অটোমেটিক পড়ে যাচ্ছে, কথাও বলতে পারছে না, গলায় ব্যথা এবং ভেন্টিলেশনেই আছে। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় ভর্তি রয়েছেন এক মহিলা সহ 3 জন। ভদ্রমহিলা যিনি 36 ইয়ার্সে ভর্তি আছেন, ওনার এতটা হিস্ট্রি হওয়ার পরে ওনার হাতে পায়ে খুব উইকনেস হয়ে যায়, উনি হাসপাতালে চলে আসেন। ওষুধ দেওয়ার পরে উনি অনেকটা রিকভার করে গেছেন। কিন্তু যিনি ভদ্রলোক ভর্তি আছেন, দুজনদের একটু বেশি মানে আগে প্রোগ্রেস করে গেছে অনেকটা ডিজিজ প্রসেসটা। গিয়ান ব্যারে আতঙ্ক ছড়াচ্ছে বাংলার নানা প্রান্তে। হুগলির ধনেখালিতে 48 বছর বয়সী সতীনাথ লোহারের মৃত্যু হয়েছে। তার ডায়রিয়ার মতো উপসর্গ ছিল। এরপর শরীরের নিম্নাংশ অবশ হতে শুরু করে, সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিকেলে আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি। পেশেন্টটা যখন মেডিকেল কলেজের এমার্জেন্সিতে ঢোকে তখনই পেশেন্টের কোনো ভাইটালস ছিল না। কোচবিহারের মাটিগাড়ায় নার্সিংহোমে ভর্তি এক বৃদ্ধ। দুর্গাবাড়ির এক শিশু কন্যাও জিবি সিন্ড্রোমে আক্রান্ত বলে সন্দেহ। তাকে ভর্তি করা হয়েছে শিলিগুড়িতে। वेंटिलेशन डालने के बाद में हम लोगों ने अभी निकाला तो है, निकला हुआ है, फिर भी अभी भी वीकनेस है उसको। हाई फ्लो नेजल कैनुला बोल के बाहर से थोड़ा ऑक्सीजन दे के उसको थोड़ा सा प्रेशर दे के रखें। মহারাষ্ট্রের পুনেতে জিবি সিন্ড্রোম ভয়ঙ্কর আকার নিয়েছে। আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে। একজনের মৃত্যুও হয়েছে। এবিপি আনন্দ। দেখুন, উপসর্গ, সতর্কতা, রোগের কারণ, এটাই আমি আসবো, কিন্তু তার আগে কিছু বেসিক প্রশ্ন নিয়ে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর অলোক পণ্ডিতের কাছে যাব। ডক্টর পণ্ডিত, আমি প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই খুব হালকাভাবে এই রোগটার নাম আমরা শুনেছি, বিরল রোগ বলে জানি, হঠাৎ করে এই রোগের প্রাদুর্ভাব কি করে হলো?
এটা এই রোগটা একদমই বিরল রোগ। ওভারঅল ইনসিডেন্স হচ্ছে 1 in 1 lakh পার ইয়ার। আচ্ছা ওভারঅল ইনসিডেন্স, এটা ডেসক্রিপশন হয়েছিল প্রায় আজ থেকে 100 বছরও বেশি আগে। আচ্ছা গুলেন বেরি দুজন ভদ্রলোক ডেসক্রিপশন দিয়েছিলেন। তার আগে লন্ড্রি বলে একজন সাহেব ছিলেন, উনি প্রথম ডেসক্রাইব করার চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার নামটা আসে না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা LGB সিনড্রোম বলে পরিচিত ছিল, লন্ড্রি গুলেন বেরি। আরও একজন ভদ্রলোক ছিলেন, তার নাম স্ক্রোল, তার নামটা উচ্চারণই হয়। তো এই রোগটা নতুন কিছু অসুখ নয়, এটার চিরকালই একটা সিজনাল ক্লাস্টারিং হয়। যখন একটা সিজন থেকে আরেকটা সিজন চেঞ্জ হয়, এই সময় কি হয়, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রাদুর্ভাব বাড়ে। সেইগুলোর জন্য এই সময়টাতে তার একটা রিয়াকশন হিসেবে রোগগুলো বাড়ে। ব্যাকটেরিয়া থেকে হয় না ভাইরাস? ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটো থেকেই হয়। ইভেন অপারেশনের পরও এই রোগের ডেসক্রিপশন আছে। আচ্ছা, এটা কি ছোঁয়াচে রোগ? না, এটা ছোঁয়াচে রোগ একদম নয়। আচ্ছা, এখানে আমার পরের প্রশ্ন থাকবে, তাহলে একটা নির্দিষ্ট জায়গায়, ধরুন পুনেতে, কি করে এত মানুষ আক্রান্ত হচ্ছেন? এটা এক্স্যাক্টলি বলা সম্ভব না। তবে কোনো একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া যে ইনফেকশন থেকে গুলো কখনো বা ভাইরাস ইনফেকশনের পরে হতে পারে। যেমন এর একটা সার্জ আমরা লক্ষ্য করেছিলাম, এটা হচ্ছে কোভিডের সময়। কোভিড ইনফেকশন এবং তার ভ্যাকসিনেশনের পরে কিন্তু আমরা দেখেছিলাম গুলেনবেরির সার্জ হয়েছে, গোটা পৃথিবী জুড়ে হয়েছে, আমাদের এখানে তো আমরা লক্ষ্য করেইছি। এরকম না যে আজকে এটা প্রথম হলো, কিন্তু এটা অত্যন্ত বিরল অসুখ এবং সবচেয়ে সেফ জায়গা যেটা, যে এটা খুব বেশি ফেটাল নয়, সেই জন্য এটা আলোচনার মধ্যে আসেনি। যে কোনো কারণে এটা আজকে আলোচনার মধ্যে এসছে, কিন্তু এরকম নয় যে এটা প্রথম হলো ওখানে এপিডেমিক। ডেফিনেটলি যদি ইনসিডেন্টস বাড়ে আমরা বলবো যে এখানে বেড়েছে, কিন্তু তার কারণ হিসেবে কোনো একটা ইনফেকশন রেসপন্সিবল হতে পারে। তবে গুলেনবারি যেটা সমস্যা, গুলেনবারি প্রথম যখন নামকরণ হয়েছে তখন থেকে এতে কন্ট্রোভার্সি আছে। মানে এখনও এটা ক্লিয়ার নয় যে গুলেনবারিটা কেন হয়। এটা একসময় ভাবা হতো যে এই অসুখটা হচ্ছে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের পরে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার কোনো মলিকুল, যেটা আমাদের নিউরাল যে নার্ভ যে আছে তার কোনো মলিকুলের সঙ্গে একই রকম হয়, যার জন্য আমার ইমিউন সিস্টেম ভুল করে ভাইরাসটাকে অ্যাটাক না করে নার্ভটাকে অ্যাটাক করে, যার ফলে এই অ্যাটাকটা হয়। এবং গুলেন যে ভদ্রলোক, উনি যে ডেসক্রিপশন দিয়েছিলেন, এই অসুখটা হচ্ছে সেলফ লিমিটিং, মানে হচ্ছে নিজে নিজে সেরে যাবে। পরবর্তী ক্ষেত্রে চায়না থেকে, নর্দার্ন চায়না থেকে প্রথম একটা এর ভ্যারিয়েন্ট আসে, সেটাকে আমরা বলি যে আমান। মানে কি হয়, যদি আমরা একটা ইলেকট্রিক্যাল সিস্টেম ধরি, তো যে নার্ভগুলো থাকে শরীরের একটা ইলেকট্রিক্যাল ওয়্যারের মতো ধরি, আগেকার দিনে বাড়িতে যে ওয়্যারিং হতো তার একটা কভার থাকতো নার্ভটাকে প্রোটেক্ট করার জন্য। তো আমাদের নার্ভটা কভার করার জন্য একটা মাইলিন শীট থাকে। কখনো কখনো শুধু মাইলিন শীটটা ধরে, গুলেন সাহেব যেটা বলেছেন যে মাইলিন শীটটা শুধু ড্যামেজ হয়, এবং এদের ক্ষেত্রে সেলফ লিমিটিং ডিজিজ মোস্টলি, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা 1969 গুলেন সাহেব বলেছিলেন, এবং 1990-র কাছাকাছি নর্দার্ন চায়না থেকে এর একটা ভ্যারিয়েন্ট ডেসক্রিপশন হয়, যেখানে নার্ভটা ইটসেলফ ড্যামেজ হয়েছে। এবং সেক্ষেত্রে ক্যাম্পাইলোব্যাক্টার যে ভাইরাস ব্যাকটেরিয়াটা, এটা ইমপ্লিকেটেড হয়। এবং এই ব্যাকটেরিয়াটা ইমপ্লিকেট হওয়ার পরে দেখা যায় এর সঙ্গে অনেকটা স্ট্রং অ্যাসোসিয়েশন পাওয়া যায়। পরবর্তী ক্ষেত্রে ইউরোপের লোকেরা এটাকে স্টাডি করে, তারা দেখে যে এর সঙ্গে সেরকম কোনো রিলেশন ওরা পাচ্ছে না। যেটা চায়নাতে 30-40% অ্যাসোসিয়েশন পায়, ওরা লেস দ্যান 10% পায়। এটা নিয়ে তখন সায়েন্স প্রোগ্রেস করে যে এটা সত্যিই গুলেনবারি না অন্য কিছু। তাতে করে দেখা যাচ্ছে যে কিছু অটো অ্যান্টিবডি, মানে শরীরের নিজের মধ্যে কিছু অটো অ্যান্টিবডি তৈরি করা হয়েছে, তাদের কিছু নাম এসছে। সেই জন্যে এইটা এখন দুটো ডিভিশন হচ্ছে, মানে অ্যাকর্ডিং টু লিটারেচার, মডার্ন লিটারেচার, গুলেনবারি আর গুলেনবারি একা নয়। গুলেনবারি যেটা ট্র্যাডিশনালি ডেসক্রাইব বাই গুলেন সাহেব, যেখানে ডিমান্ডিং প্যাথোলজি ছিল, আর এখন কিছু অটোইমিউন অ্যান্টিবডি ডিজিজ হচ্ছে, যেটা আমরা বলি নোডোপ্যাথি। এবং তাদের চিকিৎসা কিন্তু ধরন পাল্টাচ্ছে। আগেকার দিনে আমরা একটাই চিকিৎসা জানতাম যে আইভিআইজি অথবা প্লাজমা এক্সচেঞ্জ, কিন্তু এই নতুন যে ভ্যারিয়েন্টটা, এটা কিন্তু গুলেনবারির সঙ্গে সিনোনিমাস নাও হতে পারে। আগামী দিনে লিটারেচার হয়তো বলবে যেটা সত্যিই গুলেনবারি কিনা, নাকি এদেরকে আলাদা করা দরকার। বেশ, আমি এখানে নিঃসন্দেহে পরের প্রশ্নে আসবো ডক্টর জয়দেব রায়ের কাছে, শিশু রোগ বিশেষজ্ঞ। ডক্টর রায়, আপনার হাসপাতালে এখনও 4 জন ভর্তি আছে। আমার প্রথম প্রশ্ন, এটা কি কোনো বয়সের ক্ষেত্রে, মানে এই বয়স হলে বেশি আক্রান্ত এরম বিষয় আছে, নাকি যে কোনো মানুষকে সমানভাবে আক্রমণ করতে পারে? আমরা একদম খুব ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা দেখিনি। আচ্ছা, মোটামুটি ধরুন 7 বছর, 8 বছর, 9 বছর এরকম থেকে শুরু হয়, এবং সেটা 70-80 বছরের বয়স্কদেরও দেখা যায়। আচ্ছা, আমরা বাচ্চাদের বেশি এখানে কেন পাই, আমরা বহু কেসই দেখেছি। আপনার কি নিয়মিত পান? নিয়মিত পাই। ওটা যেটা উনি বললেন, বিশেষ করে সিজন চেঞ্জের সময় এগুলো পাওয়া যায়, এবং এরকম একটা হিস্ট্রি অনেক ক্ষেত্রেই পাওয়া যায়।
যে একটা ভাইরাল ইনফেকশন হয়েছে বা একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যেটাকে ডায়রিয়া করে, কখনো কখনো পোস্ট সার্জিক্যাল কেস আমরা অতটা হয়তো দেখিনি, খুব ভেরি ভেরি রেয়ারলি, কিন্তু এটা আমি কোনোদিন দেখিনি যে কোনো ভ্যাকসিন রিলেটেডও গুলেনবেরি হতে পারে, কিন্তু আমি কখনো দেখিনি। মর্টালিটি রেট কি রকম? মর্টালিটি রেট নিয়ে প্রশ্ন হচ্ছে, মর্টালিটি রেট ওই যে উনি বললেন যে এটা দুটো ভ্যারাইটি, অনেক রকম ভ্যারাইটি হয়, বেসিক্যালি উনি দুটো ভ্যারাইটি ভাগ করলেন। একটা হচ্ছে যে শুধু নার্ভের উপরে যে কাভারিংটা নষ্ট হয়ে যায়, মাইলিন শীতটা নষ্ট হয়ে যায়, তাদের ক্ষেত্রে মর্টালিটিটা কম, তাদের সিভিয়ারিটিটা কম। আর যদি পুরো নার্ভটাই স্নায়ুতন্ত্রে যখন আঘাত করছে, এখন যখন পুরো নার্ভটাই নষ্ট হচ্ছে, যেটা আমরা অ্যাক্সনোপ্যাথি বলে থাকি, তাদের কিন্তু সিভিয়ারিটিটা অনেক বেশি। মর্টালিটির ব্যাপারে একটা প্রশ্ন, যে প্রত্যেক ডিজিজই যেমন আমরা বলি যে যত লেট ডাক্তারবাবুর কাছে আসবে, যত লেট ডায়াগনোসিস আসবে, যত মনিটরিং কম হবে, তাদের কিন্তু মর্টালিটি হওয়ার চান্সটা বেশি। তবে এও আছে যে এই রোগটার তো সিমটমটা শুরু হয় শরীরের নিম্নাঙ্গ দিয়ে, মানে পায়েতে প্রথমে শুরু হয়, পায়েতে শুরু হয়, হাতে শুরু হয়, সেগুলো কীরকম বাচ্চা হয়তো দেখবেন। উপসর্গ কি, মানে বাচ্চা কি বললে সঙ্গে সঙ্গে? বাচ্চারা অনেক সময় বলতে পারে না, কেউ কেউ বলতে পারে। উপসর্গটা হচ্ছে দেখবেন চলছিল বাচ্চাটা ঠিকমতো করে চলতে পারছে না, বসছে, বসে উঠতে ঠিকমতো করে পারছে না, সিঁড়ি ভাঙতো যে বাচ্চাটা, সে ভাঙতো সিঁড়ি ভাঙতে পারছে না, মাথায় চুল আঁচড়তে পারতো, সে এখন মাথায় চুল আঁচড়তে গেলে ঠিকমতো করে চুল আঁচড়তে পারছে না। এগুলো প্রথমের দিকে একটা কমপ্লেন করে। এবার এটা আবার লক্ষ্য করবেন যে প্রথমে নিম্নাঙ্গ শুরু হলো, আস্তে আস্তে উপরের দিকে উঠে, এটাকে আমরা বলি অ্যাসেন্ডিং পলিনিউরোপ্যাথি, মানে উপর দিকে উঠতে থাকে। উঠতে উঠতে যখন আমাদের বুকের এবং পেটের মাঝখানে যে ডায়াফ্রাম থাকে, ওই ডায়াফ্রামের নার্ভকে যখন ইনভলভ করলো, তখনই কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেসটা শুরু হয়। তখন কিন্তু আমার ভেন্টিলেটর সাপোর্ট অতি অবশ্যই দরকার। তারপরেও ধরুন আরও উপরে উঠতে পারে, ধরুন গলাতে গেল, খেতে পারবে না। আমি একবার শুধু যে ভেন্টিলেটর সাপোর্টের কথা আপনি বললেন, এই মুহূর্তে যে 4 জন আপনার প্রতিষ্ঠানে ভর্তি আছেন, তাদের কি কারুর ভেন্টিলেটর সাপোর্ট? হ্যাঁ, ভেন্টিলেটর সাপোর্টে আছে। আমার ওয়ার্ডে একজন তো রিকভারি ফেজে আছে, একজন আমার আন্ডারে আছে, সে এখনও ভেন্টিলেটর সাপোর্ট তার লাগেনি, মনিটরিং সিস্টেমে আছে। 2 জন ভেন্টিলেটর সাপোর্টে আছেই, তার মধ্যে একজন একটু রিকভারি ফেজে আছে, একজন কিন্তু অত ভালো নয়, অনেক দিন ধরেই সে আছে। সুতরাং এইখানে আবার প্রশ্ন আসছে যে কাদের ভেন্টিলেটর সাপোর্ট লাগবে, কাদের ইনভলভমেন্ট হবে, কাদের হবে না। এই যে অ্যাসেন্ডিং যেটা আমি বললাম, এর কোনো ক্ষেত্রে খুব স্পিডে যায়। ধরুন এটাকে আমরা বলি অ্যাকিউট, এটা কিন্তু ক্রনিক ডিজিজ নয়, অ্যাকিউট, সাডেন শুরু হয়। যাদের এরকম সাডেন শুরু হয় তারা ডাক্তারবাবুর কাছে হয়তো আর্লি আসে, যাদের একটু আস্তে আস্তে হয় তারা লেট করে। এই লেট ডায়াগনোসিসটা কিন্তু তখন মনে হয় ও এ তো সর্দি কাশি জ্বরে উইকনেস হয়েছে, ওই জন্য একটু শুয়ে আছে, হয়তো উঠতে পারছে না। মানে এই জায়গাটাও একটা চিকিৎসার গোল্ডেন আওয়ার আছে। গোল্ডেন আওয়ার তো আছেই, যত আর্লি ডায়াগনোস হবে, যত সাপোর্টিভ মেজার দেবেন, তত ভালো। একদম। আমি দ্রুত একবার পরের প্রতিবেদনে দেখাবো যে এই অসুখটা ঠিক কিভাবে একজন সাধারণ মানুষ, পূর্ণবয়স্ক মানুষ হতে পারেন, শিশু কিশোর হতে পারে, কিভাবে আক্রমণ করে দেখুন। কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কারো পরিবার আবার চিকিৎসা করানোর সময়টুকুও পাননি। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেছে সব। গিয়ান ব্যারে সিন্ড্রোমের আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য। এরই মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। বুধবারই গিয়ান ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তর 24 পরগনার আমডাঙ্গার কিশোরের। এনআরএস মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে 17 বছরের অরিত্র মণ্ডলের। বারাসাত গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিল অরিত্র। দ্বাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়াশোনা করত। 23শে জানুয়ারি তাকে ভর্তি করা হয় এনআরএস মেডিকেল কলেজে। 27শে জানুয়ারি মৃত্যু হয় অরিত্রর। তার ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে গিয়ান ব্যারে সিন্ড্রোমের। পরিবারের দাবি, আক্রান্ত কিশোরকে ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন দেওয়ার কথা বলেন চিকিৎসকরা, কিন্তু এনআরএস মেডিকেল কলেজে এই ইনজেকশন ছিল না। পরিবারের অভিযোগ, বাইরে থেকেও এই ইনজেকশন কিনে আনার অনুমতি দেওয়া হয়নি পরিবারকে। এরপর বিকল্প হিসাবে প্লাজমা থেরাপি করা হয় অরিত্র। শেষমেশ বাঁচানো যায়নি তাকে। ট্রিটমেন্টই ঠিকঠাক হয়নি ওদের গাফলতির জন্য। আমি বলে দিচ্ছি, তারপর ট্রিটমেন্ট হচ্ছে। আমি বলছি ছেলে অক্সিজেন, ওকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার ছেলের। আমি বলার পর তারপর ওনারা অক্সিজেন দিচ্ছেন। এদিকে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে বুধবার নতুন করে ভর্তি করা হয়েছে গিয়ান ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত 2 শিশুকে। আইসিইউতে ভর্তি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার মইপিঠের 6.5 বছরের শিশু কন্যাকে। এইচডিইউতে ভর্তি রয়েছে উত্তরপাড়ার 4.5 বছরের এক শিশু। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে
তিনটে শিশুর চিকিৎসা চলছে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অর্থাৎ পিআইসিইউতে, এবং ওয়ার্ডে রেখেও কিন্তু চিকিৎসা করা হচ্ছে বেশ কয়েকটি শিশুর। আমরা দেখতে পাচ্ছি এরকমই একটি শিশু যার 6.5 বছর বয়স, যার বাড়ি বালিতে, তাকে ভর্তি করা হয়েছে। তার ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন চলছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আগে থেকেই ভর্তি রয়েছে আরও 2 শিশু। পাটা ব্যথা করার পরে ওনার কোমরটা প্রথমে ধরে যায়, ধীরে ধীরে এখানে আনার পরে পুরো 24 ঘন্টার মধ্যে অল বডি প্যারালাইজ হয়ে যায়। প্যারালাইজ হয়ে যাওয়ার পরে পুরোপুরি আমরা এখানে রেখেছি, ভেন্টিলেশনে রাখা হয়েছে 24 ঘন্টা ধরে। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে গিয়ান ব্যারে আক্রান্ত 5 জন চিকিৎসাধীন। কিন্তু কি এই গিয়ান ব্যারে সিনড্রোম, যার আতঙ্ক জাঁকিয়ে বসছে বাংলাতেও? চিকিৎসকরা বলছেন জিবি সিনড্রোম আসলে অটো ইমিউন ডিসঅর্ডার, যা ক্রমশ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। রোগীর স্নায়ুতন্ত্রে আঘাত হানে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারেন রোগী। এই রোগে আক্রান্ত হলে পা বা কোমর অবশ হয়ে যায়, একে একে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে পড়ে, চলে যায় কথা বলার শক্তি, দুর্বল হয়ে যায় স্নায়ু এবং ফুসফুসের পেশি, শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা দেখা যায়। আমরা জিবি সিনড্রোম আমরা সারা বছর ধরেই আমাদের এই স্বাস্থ্য পরিকাঠামোয় চিকিৎসা করে থাকি, এবং একটা বিশ্বমানের যা চিকিৎসা হওয়ার দরকার সমস্ত ফেসিলিটি এখানে আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বাঙ্গুর নিউরোলজির কথা বলতে পারি, যেখানে প্রতি সপ্তাহেই প্রায় 4-5টা জিবি সিনড্রোম পেশেন্ট ভর্তি হয়। এটা সারা বছর ধরেই ভর্তি হয়। এখন সিজন চেঞ্জের সময় ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন কিছু কিছু বেড়েছে, তাতে জিবি সিনড্রোমের সংখ্যাও হয়তো কিছু বেড়েছে। একটা বাচ্চা সে হয়তো আগে চলতে চলতে অত পড়ে যেত না, কিন্তু এখন দেখা যাচ্ছে যেন একটু বেশি পড়ে যাচ্ছে। সো দ্যাট মাইট বি অ্যান আর্লি সাইন অফ জিবি সিনড্রোম। আবার কখনো কখনো দেখা গেল যে হঠাৎই ওভারনাইট দেখা গেল যে ওর দুটো পা একদম দুর্বল হয়ে গেছে। দ্যাট ক্যান বি অলসো এ ফিচার অর লক্ষণ হতে পারে জিবি সিনড্রোমে। থ্রু আউট দ্য ইয়ার কিছু কিছু পেশেন্ট আমরা জিবি সিনড্রোমের পাই, এবং কারণ এটা 100 বছরের পুরনো রোগ ডায়াগনোসিস হয়েছে, এবং তাতে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কিছু আলাদাভাবে লাগে না, নিজেরাই ঠিক হয়ে যায়। খুব কম সংখ্যক ক্ষেত্রে আইসিইউ লাগে, এবং তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। উপসর্গ থাকলে ইএমজি এবং নার্ভ কন্ডাকশন টেস্টের মাধ্যমে ধরা পড়ে গিয়ান ব্যারে সিনড্রোম। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই রোগ তো ছিল, তাহলে হঠাৎ কেন আমরা এই নিয়ে আলোচনা করছি তার কারণ কিছু পরিসংখ্যান। 26শে জানুয়ারি থেকে 4 দিনের মধ্যে শুধু আমাদের এই রাজ্যে জিবি সিনড্রোমে 3 জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের পুনেতে 3 সপ্তাহেরও কম সময় আক্রান্ত হয়েছেন 111 জন, আমি কিন্তু সরকারি ফিগার বলছি। এবং কেন্দ্রের তরফে উচ্চ পর্যায়ে 7 জনের বিশেষজ্ঞ দল তারা পুনেতে পৌঁছচ্ছেন। আর আজকে বুধবার স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আমাদের রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তারা বৈঠক করেন। ডক্টর পণ্ডিতের কাছে আসবো। আমি বলছি, এটার সঙ্গে কোভিডের কি কোনো যোগ থাকতে পারে? আমি এই জন্য জিজ্ঞেস করছি যে আগে ছিল, শোনা যেত, আপনারা জানতেন, পড়েছেন, কিন্তু হঠাৎ এই সময় এই আবার শব্দটা ব্যবহার করছি প্রাদুর্ভাব, এটা কেন হতে পারে? এর কি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে? কুলেনবারিটা এর আগে একটা ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক হয়েছিল, এর আগে 200 বছর আগে, তখনও খুব বেশি করে দেখা গেছিল, তার পার্টিকুলার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়ার পরে। কোভিডও সেরকম, যে কোনো ভাইরাল ইনফেকশন, কোভিডের সময় ইমিউনিটি নিয়ে আমরা প্রচুর চর্চা করছিলাম, ইমিউন সিস্টেমকে অ্যাটাক করেছে, কিন্তু কিভাবে অল্টার করেছে আমরা কেউ এখনো জানি না। কিন্তু যেটা আমরা পর্যবেক্ষণ করেছি যে কোভিডের পরে জিবি সিনড্রোমের যে টাইপটা, সেটা ডেফিনেটলি চেঞ্জ হয়েছে। মানে জিবি সিনড্রোম যেটা আমরা জানতাম যে গুলেনবারি সিনড্রোম হচ্ছে মোর অর লেস সেলফ লিমিটিং, 70% 75% উইদাউট এনি ট্রিটমেন্ট ভালো হয়ে যাবে। 10-50% যদি আমরা আরও 15% 20% যদি আমরা রেসপিরেটরি একটু সাপোর্ট দিতে পারি, আইভিআইজি দিতে পারি, আগের দিন আমরা স্টেরয়েডও দিতাম, দিয়ে আমরা ভালো হয়ে যেত। 5 to 10% এই চেঞ্জটার মধ্যে মর্টালিটি রেট বাড়াও একটা হতে পারে যে যদি যেহেতু ওই প্যাটার্নটা যেটা আগে বলছিলাম যে অ্যাক্সোনাল আর ডিমান্ডিং, যেহেতু চেঞ্জ হচ্ছে ডিমান্ডিং থেকে অ্যাক্সোনাল, সিভিয়ারিটি বাড়ছে। সিভিয়ারিটি বাড়ার ফলে এর কিন্তু মৃত্যুর হার বাড়তে পারে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা আশার আলো, যেটা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট, সেখান থেকে কিন্তু ট্রিটমেন্ট চেঞ্জ হচ্ছে। এটা যেটা আমরা আইভিআইজি, যেটা দামি একটা ওষুধ বলছি, তার থেকে খুব অনেক কম পয়সার ওষুধে কিন্তু এই রোগটা চিকিৎসা করা যেতে পারে। এটা লিটারেচারে আসছে, বা আমরা কিন্তু অলরেডি স্টার্ট করেছি আমাদের ইনস্টিটিউটে কতগুলো অ্যান্টিবডি টেস্ট করতে হয়। সেটা টেস্ট করার পরে কিছু ওষুধ কিন্তু যেগুলো আইভিআইজি ফেল করার পরে ভালো কাজ করছে,
এগুলো আগামী দিন হয়তো বলবে, কিন্তু আশার আলো আছে। বেশ, ডক্টর রায়, আমি বলছি এর সঙ্গে একটা পারসেপশন, ভুল হতে পারে, একটা ধারণা যে চিকিৎসার খরচ খুব বেশি, শুধুমাত্র ওষুধের ক্ষেত্রে একটা ইঞ্জেকশনই নাকি লক্ষের কাছাকাছি দাম এবং সব মিলিয়ে প্রায় 3 লক্ষ পার হয়ে যাচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা চিকিৎসার ব্যাপারে যাওয়ার আগে আমি যেটা সিমটম বলছিলাম একটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি। নিশ্চয়ই। এই যে প্যারালিসিসটা হয় এটা কিন্তু সিমেট্রিক্যাল, মানে একসঙ্গে দুটো পায়ে, যেমন পোলিও যখন প্যারালিসিস হয় সেটা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল হয়। এর কিন্তু ওটা একটা ক্যারেক্টার পেরেন্টসদের দেবে যে দুটো পাই সমানভাবে, জেনারেলি এটা টিপিক্যাল যেটা গুলেনবেরি, সেটা কিন্তু সিমেট্রিক্যাল প্যারালিসিস হয়। এবারে আপনি চিকিৎসার ব্যাপারে যেটা বললেন, চিকিৎসার ব্যাপারে এটা কিন্তু খুব খরচ সাপেক্ষ তো বটেই। যাদের বিশেষ করে সিভিয়ার হয়ে যাচ্ছে, সিভিয়ার না হলেও খরচ সাপেক্ষ, সিভিয়ার হয়ে গেলে যখন বিশেষ করে লাং ইনভলভমেন্ট হচ্ছে তখন তো আমাকে ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হচ্ছে। ভেন্টিলেটরের খরচ তো আপনারা জানেনই। এবার হচ্ছে ওষুধ। ওষুধের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যে ওষুধটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আইভি গামা। আইভি গামার আমরা একটা বাচ্চাকে টোটাল ডোজ যেটা দিই সেটা 2 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট। সেটা অনেক সময় ভাগ করে 0.5 করে, হয়তো 4 দিন 5 দিন এরকম ভাগ করে, কিন্তু 2 গ্রাম টোটাল পার কেজি অফ বডি ওয়েট। এবারে যত বড় হবে, যত ওয়েট বেশি হবে, তত ডোজটা আমাকে বেশি দিতে হবে। সেটা হয়তো 4-5 দিন ভাগ করেও দেওয়া যেতে পারে। এইবারে সেখানে 4 থেকে 5 গ্রামের ওষুধটার দাম হচ্ছে 8 থেকে 10,000 টাকা। এবারে টোটাল ডোজটা কত হয়ে যাবে বুঝতে পারছেন? যদিও গভর্নমেন্ট হসপিটালে কোনো জায়গায়, ওনার হসপিটালে আইভি গামা ফ্রি অফ কস্ট দেওয়া হয়, আমাদের ওখানে হয়তো ফ্রি অফ কস্ট না থাকলেও আমরা কোম্পানির কাছে চেয়ে ডিসকাউন্ট করি, ডিসকাউন্ট করে পেশেন্টদের আমরা দিই যে একটু তোমরা একটু কিছুভাবে একটা ডিসকাউন্ট করে দাও। সুতরাং কস্টলি এই ব্যাপারটা আছে। কিন্তু আবার আমি কিন্তু বলবো, এইটা আগে আমরা যখন কিছুদিন আগে HMV বলছিলাম, আমি বলেছি এটা মামুলি ভাইরাস, কিন্তু এইখানে এই রোগটাতে দেখতেই পাচ্ছেন এটা প্রাণঘাতী হতে পারে। সেইখানে কিন্তু যারা অ্যাফোর্ডেবল করতে পারে তাদের ক্ষেত্রে তো আমাদের চেষ্টাই উচিত, গভর্নমেন্টের দিক থেকে বা ওষুধের কোম্পানির দিক থেকে, আমাদের দিক থেকে প্রাণ বাঁচাবার জন্য কস্টলি হলেও চেষ্টা করতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, এটা আমি প্রথমেই বললাম যে যত আর্লি ডায়াগনোসিস করা যায়, সুতরাং অ্যাওয়ারনেস, আজকে আপনি যে বলছেন এই প্রতিবেদনটা রেখার দরকার, এটা দেখছেন, অ্যাওয়ারনেসটা খুব দরকার। অ্যাওয়ারনেসটা কেন দরকার এটা আগেই তো বললেন, কটা বাচ্চার ক্ষেত্রে ভেন্টিলেটর লাগবে আমি জানি না। সুতরাং যেটা আমি জানি না, বাচ্চাটাকে আমি সেরকম জায়গা সেটআপই মনিটর করব যেখানে আমার ব্যাকগ্রাউন্ডে ভেন্টিলেটর আছে। আমার ব্যাকগ্রাউন্ডে ভেন্টিলেটর নেই, আমি একটা হসপিটালে নার্সিংহোমে কোথাও ভর্তি করে দিলাম, বাচ্চা খারাপ হলেও তারপরে দৌড়াচ্ছি, বেড পাচ্ছি না, এখানে ভেন্টিলেটর নেই। সুতরাং আমি সেরকম জায়গায় বাচ্চাটাকে মনিটরিংয়ে রাখবো যেখানে আমার ভেন্টিলেটর সাপোর্ট ফেসিলিটি আছে, সেটা কিন্তু খুব জরুরি। আর দ্বিতীয় হচ্ছে ডায়াগনোস করার জন্য, একটু আগে উনি যেটা বলেছেন, টেস্টের মধ্যে কোনো জায়গায় এলপি, এখন আমরা কিন্তু লাম্বার পাংশে, আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন পিঠ থেকে জল বার করে টেস্ট করা হতো। সেখানে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, মানে প্রোটিনের সেলের মধ্যে সিমেট্রি থাকতো না, সেটা 1 সপ্তাহ লেগে যেত। এখন কিন্তু আমরা 1 সপ্তাহ ওয়েট করতে পারি না। সেখানে টেস্টটা হচ্ছে নার্ভ কন্ডাকশন টেস্ট। নার্ভ কন্ডাকশন টেস্ট দিয়ে কিন্তু আমরা ভেরিয়েশনটাও বুঝতে পারি যে এটা শুধু মাইলিনটা গেছে না অ্যাকশনোপ্যাথি হয়েছে, সেটাও কিন্তু বুঝতে পারি, এবং সেটা কিন্তু হসপিটালে অ্যাভেলেবেল, এটা কিন্তু অত কস্টলি নয়। সুতরাং যেটা আমি বলবো আপনাদের এখান থেকে প্রতিবেদন দিয়ে, যে প্রথমে হিস্ট্রিতে দেখতে হবে ডায়রিয়া বা ভাইরাল ইনফেকশান হচ্ছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে তারা প্যারালাইসিস হচ্ছে, প্যারালাইসিসটা সিমেট্রিক্যাল হচ্ছে, গ্র্যাজুয়ালি এটা ওপরের দিকে উঠছে, এরকম একটা হিস্ট্রি যেখানে আছে সেখানে নার্ভ কন্ডাকশন টেস্ট দিয়ে আমি এটাকে কনফার্ম করতে পারছি, এবং তার একটা ডেফিনিট ট্রিটমেন্ট আছে, সাপোর্টিভ ট্রিটমেন্ট এবং ওষুধ আছে। সুতরাং অ্যাওয়ারনেসটা খুব জরুরি, না হলে সচেতনতা, হ্যাঁ, মূল হচ্ছে অ্যাওয়ারনেসটা খুব জরুরি। আমি আতঙ্কিত করতে কাকুই চাচ্ছি না, সবারই যে ভেন্টিলেটরে যেতে হবে তাও নয়, কিন্তু বাচ্চা অসুস্থ হলে আপনার ডাউট হলেও ডাক্তারবাবুর কাছে যান, এবং যে ডাক্তারবাবু অন ডিউটি আছেন সেইখানে ওনার যদি কোনো রকম সাসপিশনও থাকে তাহলে কিন্তু মনিটর করার জন্য ভর্তি করা উচিত, এটুকু আমার মনে হয়। এবং শিশু এবং বয়স্ক যেহেতু 2 ধরনের মানুষের উপরই এটা হচ্ছে, সেই জন্য দেখুন আজকের গোটা দিনের প্রচুর রাজনৈতিক অর্থনৈতিক বিষয় ছিল, সেই সমস্ত একপাশে সরিয়ে রেখে আমাদের মনে হয়েছে যে যেহেতু আতঙ্ক বাড়ছে এবং এই আতঙ্কের আদৌ কোনো কারণ আছে কিনা, আতঙ্কের আসলে কোনো কারণ নেই।
যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা। সেই জন্য এই অনুষ্ঠানের মধ্যে বিশেষভাবে এই অংশটা আমি যোগ করেছি। তার কারণ হচ্ছে 26শে জানুয়ারি থেকে 4 দিনের মধ্যে একটা অসুখে যদি আমাদের রাজ্যে, শুধু আমাদের রাজ্যে 3 জনের মৃত্যু হয় এবং মহারাষ্ট্রে 3 সপ্তাহের কম সময়ে 101 জনের তারা আক্রান্ত হন, তাহলে নিঃসন্দেহে সচেতনতাটা প্রয়োজন। সেটা শিশুর ক্ষেত্রে প্রয়োজন, কিশোরের ক্ষেত্রে প্রয়োজন, একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে তো বটেই। সুতরাং আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না, শুধু সচেতন থাকুন। আমার পরের প্রতিবেদন দেখাবো এই মুহূর্তে এই রোগের ক্ষেত্রে আমাদের দেশ এবং আমাদের রাজ্যের পরিকাঠামো এবং তৎপরতা, বিশেষ করে এই প্রাদুর্ভাবের পরে। দেখুন, আতঙ্কের নতুন নাম গিয়ানবেরে সিনড্রোম। স্নায়ুর এক বিরল রোগ যা শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে। স্নায়ু দুর্বল হতে শুরু করে, পেশি অসাড় হয়ে যায়, রোগীর মুখ বেঁকে যেতে পারে, হাঁটাচলা করা বা কথা বলার ক্ষমতা থাকে না অনেক সময়। এই রোগী এখন হানা দিয়েছে পশ্চিমবঙ্গেও, যার জেরে বাড়ছে উদ্বেগ। 26শে জানুয়ারি থেকে মাত্র 4 দিনের মধ্যে বাংলায় গিয়ানবেরে সিনড্রোমে 3 জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে মহারাষ্ট্রের পুনেতে অবস্থা আরও ভয়ঙ্কর। সেখানে 9 জানুয়ারি থেকে 3 সপ্তাহেরও কম সময়ে গিয়ানবেরে সিনড্রোমে আক্রান্ত হয়েছেন অন্তত 111 জন। জটিল এই স্নায়ুর রোগ সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে। পুনেতে গিয়ানবেরে সিনড্রোমে প্রথম মৃত্যুর খবর সামনে আসে গত শনিবার। পরিবারের দাবি 9 জানুয়ারি থেকে ডায়রিয়ার সমস্যায় ভুগছিলেন তিনি। মাঝে খানিকটা সুস্থ হলেও আচমকা অবস্থার অবনতি হয়। এই বিষয়টাই চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। সূত্রের খবর, কেন্দ্রের তরফে উচ্চ পর্যায়ের 7 জনের বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে পুনেতে। ইতিমধ্যে আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হয়েছে। সূত্রের খবর, তাদের বেশিরভাগেরই পাকস্থলীতে সংক্রমণ এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস ধরা পড়েছে। অর্থাৎ ইনফেকশন থেকে জিবিএস ছড়াচ্ছে বলে এক প্রকার নিশ্চিত চিকিৎসকরা। তবে এখনই সঠিক কারণ বলা যাচ্ছে না। জিবিএস এর মোকাবিলা করতে যে ইমিউনোগ্লোবিউলিন বা আইভিআইজি ইনজেকশন প্রয়োজন হয় তা যথেষ্ট ব্যয়বহুল। এক একটি ইনজেকশনের জন্য খরচ প্রায় 20,000 টাকা। সুস্থ হতে বেশ কয়েকটি ইনজেকশনের প্রয়োজন। ব্যয়ের ভার লাঘব করতে আপাতত পুনের YCM হাসপাতাল, কমলা নেহেরু ও সসুন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেছে মহারাষ্ট্র প্রশাসন। এদিকে পশ্চিমবঙ্গ জিবি সিনড্রোমে আক্রান্ত মৃত্যুর খবর সামনে আসছে। গত 4 দিনে 3 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। জিবি সিনড্রোমে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই বাধ্যতামূলকভাবে সেই তথ্য স্বাস্থ্য ভবনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। মেইনলি যেটা হয় সেটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয়, এবং সেটা হচ্ছে তোমার একটা ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়ার আমরা প্রিভেনশনের দিকে জোর দেবো, যে হ্যান্ড ওয়াশিং, জেনারেল হাইজিন, হ্যান্ড হাইজিন এগুলো মেনটেন করার জন্য। আর দ্বিতীয় কথা, 80% হচ্ছে সেলফ লিমিটিং, ওটা নিজে নিজেই ঠিক হয়ে যায়। আর 20%-এর মধ্যে তাদের হসপিটালাইজেশনের প্রয়োজন হয়, এবং সেই ব্যাপারে আমরা সজাগ আছি। যদি কোনো সেরকম ঘটনা ঘটে আমরা মানে সেটা এগেনস্টে অ্যাক্ট করতে পারব। জিবি সিনড্রোমের যা চিকিৎসা হওয়া দরকার তার সম্পূর্ণ পরিকাঠামো আমাদের এখানে মজুদ আছে। বিষয়টা কি, তার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কি, কেন ওখানে হচ্ছে, এখানে হওয়ার সম্ভাবনা কতটুকু, সেটুকু আমরা নিজেদের মধ্যে একটু তার বৈজ্ঞানিক তথ্যগুলো একটু আলোচনা করেছি। কোন অঞ্চল থেকে রোগীরা আসছেন, একটি নির্দিষ্ট এলাকা থেকে বেশি কেস আসছে কিনা, ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন, প্লাজমা থেরাপির জন্য পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কিনা, স্বাস্থ্য ভবনের বৈঠকে তা নিয়েও আলোচনা করা হয়। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। জনপ্রিয় বাউল গানের কথা আছে, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি। তবে রাজনীতির গাড়িতে যারা বসেন, বুঝলেন, তারাও সব বন্ধুত্বের ধার ধারেন না। এই যেমন লোকসভায় 99টা আসন জিতে রাহুল গান্ধী ভেবেছিলেন ইন্ডিয়া জোটের গাড়ি স্টিয়ারিং তাঁর হাতেই থাকবে, কিন্তু বিজেপিকে এই রাজ্যে রুখে দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের সাফল্যই বা কম কি। তাঁরা বলছেন গাড়ি চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ভোটের আগেও যা ছবি, ভোটের পরেও তাই। জোটের মুখ নিয়ে মারামারি, ব্যাস শত্রু আর বন্ধুর জায়গা বদল হয়ে গেল। আমরা এসব নিয়ে অ্যানিমেশনে রসিকতা করি বলে আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ